আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আজকে সাম্প্রতিক জিকের একটা ক্লাস নিয়ে। আমি কেএম জুলকার নাইন আছি তোমাদের সাথে। এই যে আজকে আমরা সাম্প্রতিক জিকেটা পড়বো, ইরান এবং আমেরিকার যে সংঘাত হচ্ছে সাম্প্রতিক সময়ে, সেই সংঘাতটা নিয়ে আজকে আমরা জিকে ক্লাসটা করবো এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন রিসেন্ট টাইমে যে কয়টা অ্যাডমিশন হবে সেখানে অবশ্যই পাবা। এই এইচএসসি ব্যাচের এক্সাম শেষ হওয়ার পর অ্যাডমিশন সিজন শুরু হবে, সেখানে পাবা। সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম আসে, সেখানে পাবা। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা খুবই শর্টে আমরা কভার করার চেষ্টা করবো। যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং যেখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো আমরা কভার করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমত হচ্ছে এই এন্টায়ার সংঘাতটা, এই যে কনফ্লিক্টটা হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইরানের মাঝখানে, যেখানে হচ্ছে ইসরায়েলেরও ভূমিকা আছে। ইসরায়েল আমেরিকা একটা দিকে এবং ইরান আরেকটা দিকে। এই কনফ্লিক্টটার মেন কারণটা কি, এটা আমরা সবাই জানি যে তেলের কারণে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, মূল কারণ হচ্ছে দিন শেষে তেল। এই যে তেলের মাধ্যমে যে বিশ্ব নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে এই যে তেলের যে প্রবাহ, অর্থাৎ মিডল ইস্ট থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে তেলটা যাচ্ছে এবং তেলের মাধ্যমে আলটিমেটলি সবকিছু কিন্তু হচ্ছে। তেল এবং গ্যাস হচ্ছে একেবারে মুখ্য জ্বালানি আমাদের এই বিশ্ব চলার জন্য। এই কারণে এই তেলের প্রবাহকে বিশ্ব রাজনীতিতে হচ্ছে রক্ত প্রবাহের সাথে তুলনা করা হয়। এবং এই তেল তো দেখতেই পাচ্ছ কালো। এই কারণে তেলকে বিশ্ব রাজনীতিতে কি বলা হয়? তেলকে বিশ্ব রাজনীতিতে বলা হয় হচ্ছে ব্ল্যাক গোল্ড। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং ইরান ইসরায়েল সংঘাতের পিছেও তেলের যে একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা আমরা সবাই জানি। যে ইরানের উপরে বছরের পর বছর ধরে স্যাংশন দিয়ে রাখা হয়েছে, তেল সে ঠিকমতো বিক্রি করতে পারে না, যেই কারণে তার যতখানি ইকোনমিক ফ্লারিশ হওয়ার কথা ছিল হইতে পারতেছে না। এবং তার যে সকল প্রজেক্টে সে ইনভেস্ট করার মাধ্যমে একটা বিশ্ব শক্তিতে রূপান্তর হওয়ার ইচ্ছা ছিল, সেটা হইতে পারতেছে না। ওকে, আচ্ছা, প্রথমত এখানে আমরা তিনটা পার্টিকুলার অপারেশন নিয়ে আলাপ আলোচনা করব। তিনটা পার্টিকুলার অপারেশন নিয়ে পড়লেই আমাদের কারেন্ট যে ইরান এবং আমেরিকান কনফ্লিক্ট আছে সেটা সম্পর্কে আমরা জেনে যাব। প্রথম অপারেশন হচ্ছে অপারেশন এপিক ফিউরি, বা হচ্ছে মানে এটাকে হচ্ছে কোত্থেকে আমরা ডিফাইন করছি, এটা হচ্ছে আমেরিকা এটার নামকরণ করছে। ঠিক আছে, তো দেখো এই অপারেশনটা কবে শুরু হয়? 28 ফেব্রুয়ারি 2026 সালে এই অপারেশনটা শুরু হয়। ঠিক আছে, এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট যে অপারেশন এপিক ফিউরি কবে শুরু হয়। 28 ফেব্রুয়ারি 2026 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এর প্রধান উদ্দেশ্য ছিল কি, ইরানের পারমাণবিক সক্ষমতা যেটা আছে, যেটা কিনা সে বাড়াচ্ছিল, সেটাকে ধ্বংস করা এবং তাদের যে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো ছিল সেগুলোকে ধ্বংস করার মাধ্যমে ইরানের যে মিলিটারি ক্যাপাবিলিটি সেটাকে কমায় দেওয়া। এটা ঘোষণা কোথায় করা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট। ট্রুথ সোশ্যাল নামের একটা সোশ্যাল মিডিয়া আছে। ঠিক আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা বেসিক্যালি হচ্ছে ট্রাম্পেরই একটা কোম্পানি। ট্রাম্প তো একটা নিজের ব্যবসায়ী ছিল, ঠিক আছে, এখনো সে ব্যবসায়ী আসলে। ট্রাম্পের একটা নিজস্ব কোম্পানি, সেটাই হচ্ছে ট্রুথ সোশ্যাল। সেইখানে হচ্ছে ট্রাম্প একটা ভিডিও বার্তার মাধ্যমে জানায় যে কি করবে, সে হচ্ছে একটা বড় অভিযান চালাবে। কোথায়? ইরানে একটা বড় অভিযান চালাবে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণাটা করে ট্রাম্প। তো যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ যে তেলের রুট আছে, কোনটা? হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে তোমার মানে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যেখান দিয়ে অনেক পরিমাণে তেল এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই হয়, সেই হরমুজ প্রণালী হচ্ছে আটকায় দেয়। এর কারণে তেলের দাম বাড়তে বাড়তে প্রতি ব্যারেলের তেলের দাম $125 ছাড়াই গেছে। ঠিক আছে, প্রতি ব্যারেলে তেলের দাম $125 ছাড়াই গেছে। মে মাসের শুরুতে 5 থেকে 6 মে 2026 মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও, এটা ইম্পর্টেন্ট, মার্কো রুবিও সে কি জানায় যে অপারেশন এপিক ফিউরি তার লক্ষ্য অর্জন করেছে এবং আনুষ্ঠানিকভাবে এটা শেষ হয়েছে। তাইলে 5 থেকে 6 মের মধ্যে অপারেশন এপিক ফিউরির যে এন্ডিংটা সেটাকে কাউন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি পাইলাম? শুরু হয়েছে হচ্ছে 28 ফেব্রুয়ারি থেকে 2026, এই টাইম হচ্ছে শুরু হয়েছে। 5 থেকে 6 মে এই টাইম লাইনের মধ্যে শেষ হয়ে গেছে অপারেশন এপিক ফিউরি। এবং ট্রুথ সোশ্যাল নামে যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে ট্রাম্প ঘোষণা দেওয়ার মাধ্যমে এই অপারেশনটা শুরু করে। ওকে, এরপর হচ্ছে অপারেশন রোরিং লায়ন। এইটা কে চালাইছে? এটা বেসিক্যালি ইসরায়েলের পক্ষ থেকে আসছে। ঠিক আছে, এই যে ইরান আমেরিকা কনফ্লিক্ট, এখানে আমেরিকা এবং ইসরায়েল একসাথে জোট হয়ে বেসিক্যালি ইরানের উপর আক্রমণগুলি করতেছে। তো যেই টাইমে অপারেশন এপিক ফিউরি হচ্ছে আমেরিকা লঞ্চ করে, অপারেশন এপিক ফিউরির সমান্তরালে এবং অপারেশন এপিক ফিউরির সম্পূরক হিসাবে এই অপারেশন রোরিং লায়ন কে চালু করে? ইসরায়েল চালু করে। ঠিক আছে, 26 সালের মার্চ মাসে ইরানের বিপক্ষে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, এই যে
এটা ইম্পর্টেন্ট, আইডিএফ কর্তৃক পরিচালিত একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট সামরিক অভিযান। ইরানের মাটির নিচে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করাই ছিল এর মূল লক্ষ্য। অর্থাৎ ইরান নিজেদের যে পারমাণবিক শক্তি আছে সেটাকে বৃদ্ধি করার জন্য তোমার হচ্ছে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটা কই করে, সেটা করে হচ্ছে বাংকারের নিচে, মানে বাংকারের মধ্যে মাটির নিচে। কেন এটা করে? কারণ যদি কিনা ভূস্থলে করে অর্থাৎ মাটির উপরে করে তাহলে স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে সেটা ইজিলি আইডেন্টিফাই করা যায় এবং সেটাকে আমেরিকা বা ইসরায়েল আরামসে আক্রমণ করে ধ্বংস করে ফেলতে পারবে। সেই কারণে মাটির নিচে করে, যেই কারণে সেটা আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়। এবং এই কারণেই মাটির নিচে থাকা এই যে অপারেশনাল জায়গাগুলো আছে ইরানের, যেখানে হচ্ছে সে তোমার এই যে ইউরেনিয়াম আছে সেটাকে এনরিচ করার মাধ্যমে তোমার পারমাণবিক শক্তিধর হইতে যাচ্ছিল, সেই জায়গাগুলো ধ্বংস করার জন্যই বেসিক্যালি এই অপারেশনটা ইসরায়েল চালায়। ঠিক আছে, ওকে। তো এই অপারেশনের শুরুতেই হচ্ছে তারা বিশাল পরিমাণের সাইবার আক্রমণ করে। সাইবার আক্রমণ করার মাধ্যমে তোমার এই যে রাডার সিস্টেম আছে, ইরানের যে রাডার সিস্টেম আছে যেটা কিনা মিসাইলগুলোকে ডিটেক্ট করবে, সেটাকে আগে ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েল বাহিনী ইরানের নাতানজ এবং ফোর্দো, এই দুইটা জায়গা অনেক ইম্পর্টেন্ট, এই দুইটার নাম মনে রাখবা। সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার, মানে ওই যে বাংকার, মাটির নিচে থাকা বাংকার গুলোকে যে ধ্বংস করে ফেলতে পারে, বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়। এই দুইটা জায়গাতে বেসিক্যালি তোমার এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট বা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার গ্যাদার করার জন্য যেই অপারেশনগুলি চালানো ছিল, সেই জায়গা মাটির নিচের এই দুইটা জায়গাকে ধ্বংস করে দেওয়া হয় কমপ্লিটলি। ইরানি অভিযানের প্রতিবাদে ইসরায়েলের দিকে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের অ্যারো এবং ডেভিড স্লিং, এই দুইটা নাম একটু মনে রাখবা। প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়, মানে বেসিক্যালি হচ্ছে মিসাইল আটকানোর জন্য এই দুইটা প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাইলাম সেটা হচ্ছে আইডিএফ কেমন হচ্ছে ভূমিকা রাখছে, দ্বিতীয়ত হচ্ছে সাইবার হামলার জিনিসটা। কিন্তু যেই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, কোন দুইটা পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টারের মাধ্যমে আক্রমণ করা হয় এবং হচ্ছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের অ্যারো এবং হচ্ছে ডেভিড স্লিং হচ্ছে ইনিশিয়াল যে অ্যাটাক ছিল ইরানের সেটাকে থামাই দিছিল। ওকে, এরপরে হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এতক্ষণ তো আমরা দেখলাম আমেরিকা এবং তার তরফ থেকে ইসরায়েলের তরফ থেকে ইরানের উপর আক্রমণ হচ্ছিল, এইটার প্রতিবাদে ইরান যে আক্রমণটা করে তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। ঠিক আছে, এখানে কি হয়, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, একদূর মনে রাখবে, অপশনে ম্যাক্সিমাম টাইম আইআরজিসি থাকবে, পুরো নামটা থাকবে না, এবং সেনাবাহিনী। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, ইরানে যখন কিনা ইসলামিক রেভলিউশন হয় বা ইসলামিক বিপ্লব হয়, তার পরবর্তীকালীন সময়ে একটা রেভলিউশনারি গার্ড বা বিপ্লবকে রক্ষা করার জন্য আরেকটা সেনাবাহিনী ধরনের গঠন করা হয়, সামরিক বাহিনী গঠন করা হয়, যেটা হচ্ছে আইআরজিসি। এবং এরই সাথে সাথে ইরানের যে সেনাবাহিনী ছিল, অফিসিয়াল সেনাবাহিনী ছিল, সেটাও এক্সিস্ট করে। সো ইরানে মোটামুটি হচ্ছে সমান লেভেলের সামরিক ক্ষমতাধর দুইটা বাহিনী আছে কিন্তু। আচ্ছা, এই আইআরজিসি এবং সেনাবাহিনী মিলে যৌথ আক্রমণ শুরু করে। তেল আবিব, হাইফা এবং জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুর শত শত ব্যালিস্টিক মিসাইল, যেমন হচ্ছে খোররাম মাস 4, তারপর এখানে আরো কয়েকটা ব্যালিস্টিক মিসাইলের নাম আছে, এইটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেল আবিব, এই জায়গাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ইসরায়েলের জন্য। সেই জায়গায় হচ্ছে কন্টিনিউয়াসলি আক্রমণ চালাই গেছে অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইরান। এই অভিযানে ইরান প্রথমবারের মতো প্রচুর পরিমাণে ক্লাস্টার ওয়ারহেড, এইটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস্টার ওয়ারহেড এই অপারেশন ট্রু প্রমিসে প্রথমবারের মতো ইউজ করা হয় ক্লাস্টার ওয়ারহেড। ক্লাস্টার ওয়ারহেড কি, বেসিক্যালি হচ্ছে এটা একটা মিসাইল নিয়ে যায় অনেকগুলো মিসাইল ছেড়ে দিতে পারে। ঠিক আছে, এই যে গুচ্ছ বোমা সমৃদ্ধ মিসাইল ব্যবহার করে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। এই যে ইসরায়েলের যে খুবই ডেভেলপড একটা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মিসাইলের ক্ষেত্রে, অ্যান্টি মিসাইল সিস্টেম ছিল, সেইটাকে এই ক্লাস্টার ওয়ারহেডের মাধ্যমে আলটিমেটলি প্রতিহত করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কোন অপারেশনে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেড ইউজ করে ইরান, অপারেশন ট্রু প্রমিস 4। এখানে 4 দেখার মাধ্যমে বুঝতেই পারতেছো অন্যান্য অপারেশন ট্রু প্রমিসও হয়েছে। ঠিক আছে, সেইগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখব। এই দেখো, অপারেশন ট্রু প্রমিস 1, এটা হয় হচ্ছে এপ্রিল 2024-এ। এখানে হচ্ছে শাহেদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এগুলো ইউজ করা হয়। যেটা মনে রাখা লাগবে, দামেস্কো হামলার প্রতিশোধ নিতে প্রথমবারের মতো অপারেশন ট্রু প্রমিস 1 ইউজ করা হয়। ঠিক আছে, অন্যান্য অপারেশনগুলি যদি কিনা মনেও রাখতে পারো, 4 এবং 1 মনে রাখা অবশ্যই দরকার, কারণ প্রথমটা এবং শেষটা থেকেই কোয়েশ্চেন সাধারণত আসে। অপারেশন ট্রু প্রমিস 2 হয় হচ্ছে অক্টোবরে 2024-এই। এখানে হাইপারসনিক মিসাইলগুলো ইউজ করা হয়, ফাতাহ যেটার নাম, এটা হচ্ছে নাসরুল্লাহ ও হানিয়া হত্যার প্রতিশোধ হিসাবে। ট্রু প্রমিস 3 হয় জানুয়ারিতে 2026-এ। এখান থেকেই হচ্ছে তোমার এই কনফ্লিক্টটা দানা বাঁধতে শুরু করে। এবং ট্রু প্রমিস 4 নিয়ে তো বললামই, মার্চ 2026-এ এটা হয়। ক্লাস্টার ওয়ারহেড ও প্রক্সি সমন্বয় এখানে করা হয়, খুবই ইম্পর্টেন্ট। ক্লাস্টার ওয়ারহেড ভুলা যাবে না কোনোভাবেই। এপিক ফিউরির বিরুদ্ধে পাল্টা আঘাত হিসাবে এটা বেসিক্যালি করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার 4টা যে ট্রু প্রমিসের আলাপ।
এরপর হচ্ছে আয়াতুল্লাহ। আমরা সবাই জানি যে হচ্ছে আয়াতুল্লাহ খামিনি আমাদের এই যে ইরানের হচ্ছে সর্বোচ্চ নেতা ছিল। তো এই আয়াতুল্লাহ মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট এই মুমেন্টে এসে, এই মুমেন্টে ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। আয়াতুল্লাহ শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে আল্লাহর নিদর্শন, ঠিক আছে। অন্য সব জিনিস মোটামুটি ভুলে গেলেও সমস্যা নাই, এই পার্টিকুলার ইনফরমেশনটা মনে রাখা লাগবে যে আয়াতুল্লাহ শব্দের আক্ষরিক অর্থ আল্লাহর নিদর্শন। এই দেখো, আয়াতুল্লাহ একটি সম্মানজনক ধর্মীয় উপাধি যা মূলত শিয়া মুসলিম, এটা ইম্পর্টেন্ট, শিয়া মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে দ্বাদশ ইমামীয় শিয়া উচ্চপদস্থ ধর্মীয় নেতাদের প্রদান করা হয়ে থাকে। মুস্তাহিদ হতে হবে, এটা কোন ক্ষেত্রে? কেউ যদি আয়াতুল্লাহ পর্যন্ত যাইতে চায়, ঠিক আছে, যে কেউ চাইলেই নিজেকে আয়াতুল্লাহ ঘোষণা করে দিতে পারবে না, ঠিক আছে, এর জন্য মুস্তাহিদ হইতে হবে। মুস্তাহিদ কি? এটা হলো হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি পবিত্র কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমসাময়িক জটিল সমস্যার সমাধান বা স্বাধীনভাবে আইনি সিদ্ধান্ত নিতে পারে। তো আয়াতুল্লাহ হইতে গেলে এটার অনেকগুলো লেভেল আছে, এগুলি তোমাদের এখন জানা লাগবে না। মেন জিনিসটা যেটা জানা লাগবে সেটা হচ্ছে আয়াতুল্লাহ শব্দটার আক্ষরিক অর্থ আল্লাহর নিদর্শন, ঠিক আছে। আচ্ছা, আয়াতুল্লাহ আল উজমা এই জিনিসটা কি? এই স্তরের আলেমদের বলা হয় মারজা আল তাকদিল। এটা বেসিক্যালি হচ্ছে গ্র্যান্ড আয়াতুল্লাহ, ঠিক আছে। পশ্চিমা বিশ্ব এটাকে গ্র্যান্ড আয়াতুল্লাহ বলে চিহ্নিত করে, অর্থাৎ আয়াতুল্লাহদেরও প্রধান হিসাবে, ঠিক আছে, একজন আয়াতুল্লাহ আল উজমাকে অনুসরণ করে, এইটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আয়াতুল্লাহ আল উজমার পরে এই যে আয়াতুল্লাহ আলী খামিনি, এই জিনিসটা সম্পর্কে আমাদের জানা লাগবে, মানে এই লোক সম্পর্কে আমাদের জানা লাগবে। সে দীর্ঘ 36 বছর ধরে ইরানের ক্ষমতায় ছিল, ঠিক আছে, এবং সে কিন্তু অনড় অবস্থানে ছিল। পশ্চিমা বিশ্বের সাথে 36 বছরে সে নেগোসিয়েট করে নাই, এবং যেই মুভমেন্টে মারা গেছে সেই মুভমেন্টেও নেগোসিয়েট করে নাই। তার জন্মসালটা এখন ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। 1939 সালে ইরানের মাসহাদ শহরে সে জন্মগ্রহণ করে। শহর মনে না রাখলেও সালটা মনে রাখা লাগবে। আচ্ছা, তিনি হচ্ছে কম এবং নাফাজের মতো বিখ্যাত শিক্ষা কেন্দ্র থেকে উচ্চতর শিক্ষা লাভ করে ইসলামীর ক্ষেত্রে, এবং তিনি তৎকালীন আলেমদের অধীনে ফিক দর্শনে পাণ্ডিত্য অর্জন করে। শিক্ষাক্ষেত্র আপাতত মনে রাখলে হবে, রাখতে পারলে ভালো। বিপ্লবী কর্মকাণ্ড 60-এর দশক এবং 70-এর দশকে সাহা বিরোধী আন্দোলন। আগে হচ্ছে ইরানে যতদিন না ইসলামিক রেভলিউশন হয়েছিল ততদিন হচ্ছে সাহা বংশের ক্ষমতা ছিল, ওখানে রাজতন্ত্র ছিল। তো এই সাহারা হচ্ছে ক্ষমতা নিয়ে রাখছিল। তো এই সাহা রাজবংশের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেটা হচ্ছে সাহা বিরোধী আন্দোলন। এই সাহা বিরোধী আন্দোলনে হচ্ছে সে সক্রিয় ছিল এবং এই কারণে কয়েকবার কারাবাস করছে। বিপ্লব পরবর্তী পদ, এটা ইম্পর্টেন্ট। 1979 সালে বিপ্লবের পর তিনি রেভলিউশনারি কাউন্সিলের সদস্য এবং প্রতিরক্ষা উপমন্ত্রী, এটা ইম্পর্টেন্ট, যে প্রতিরক্ষা উপমন্ত্রী হয়েছিল বিপ্লবের পর হিসাবে দায়িত্ব পালন করে। প্রেসিডেন্ট পদ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইরানে কিন্তু হচ্ছে যদিও আয়াতুল্লাহ যে এই পদটা থাকে, ধর্মীয় পদ বেসিক্যালি, সেই হচ্ছে রাষ্ট্রপ্রধানও হয়, কিন্তু রাষ্ট্রপ্রধানের পাশাপাশি সেখানে একটা প্রেসিডেন্ট পদও থাকে সরকার প্রধান হিসাবে, ঠিক আছে। সেই প্রেসিডেন্ট পদে 1981 থেকে হচ্ছে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে, এবং এই দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীনই কিন্তু ইরান ইরাক যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল, ঠিক আছে। তো ইরান ইরাক যুদ্ধ যখন হয় তখন ইরানের প্রেসিডেন্ট কে ছিল? তখন প্রেসিডেন্ট ছিল আয়াতুল্লাহ আলী খামিনি। সর্বোচ্চ নেতা 1989 সালে আয়াতুল্লাহ খোমিনি। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, একজন হচ্ছে খামিনি, আরেকজন হচ্ছে খোমিনি। আয়াতুল্লাহ আল খামিনির আগে যে ক্ষমতায় ছিল সে হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনি, ঠিক আছে। এই পার্থক্যটা মনে রাখবে, অনেকে গুলাই ফেলে অনেক টাইমে। তো খোমিনির মৃত্যুর পরে হচ্ছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ, মানে ইরানে হচ্ছে সিলেক্ট করা হয় যে হচ্ছে কে নেক্সট আয়াতুল্লাহ হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার জন্য একটা বিশেষজ্ঞ পরিষদ থাকে, মানে এক্সপার্ট একটা গ্রুপ থাকে, অনেকটা মনে করো পার্লামেন্টের মতনই, ঠিক আছে। তো এই পার্লামেন্ট থেকে বা এই বিশেষজ্ঞ পরিষদ থেকে সিলেক্ট করা হয় ভোটাভুটির মাধ্যমে যে নেক্সট আয়াতুল্লাহ কে হবে। ওকে, তো সেখানে হচ্ছে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। আচ্ছা, এই স্লাইডটা রিপিট হয়েছে। এরপর হচ্ছে সৈয়দ মোস্তফা হোসেন খামেনি, বর্তমানে অর্থাৎ 28 ফেব্রুয়ারি যখন কিনা হচ্ছে, এখানে কি মৃত্যুটা আমি দিছিলাম, এই যে এটা ইম্পর্টেন্ট, যে 2026 সালে 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন সময়ে বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামিনি সে হচ্ছে নিহত হন। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। লাস্টলি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি যখন হচ্ছে নিহত হয়ে গেছে, তারপরে তো হচ্ছে নতুন আয়াতুল্লাহ নিয়োগ করা লাগবে, তাই না? তো সৈয়দ মোস্তফা হোসেন খামিনি, যে বেসিক্যালি হচ্ছে আলীরই পুত্র, ঠিক আছে, আয়াতুল্লাহ আলী খামিনিরই যে হচ্ছে পুত্র,
সে হচ্ছে ইয়ে হয় বর্তমান এবং তৃতীয়। আচ্ছা, এর আগে হচ্ছে প্রথমজন ছিল হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তারপর হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, তারপরে এখন আসে সৈয়দ মোস্তফা হোসেন খামেনি। ঠিক আছে, এখন পর্যন্ত ইরানে ইসলামিক রেভলিউশনের পরে 3জন আয়াতুল্লাহ নিয়োগপ্রাপ্ত হয়েছে বা সর্বোচ্চ নেতা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, ইরানের বর্তমান এবং তৃতীয় সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার 2026 সালের 8 ফেব্রুয়ারি বলতেছি 8 মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদের তাকে হচ্ছে নির্বাচন করে। এই বিশেষজ্ঞ পরিষদে কয়জন ছিল এই ইনফরমেশনটা আসতে পারে। বিশেষজ্ঞ পরিষদে ছিল হচ্ছে 88 জন। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে তোমার 59 জন ভোট দেয় সৈয়দ মোস্তফা হোসেন খামেনিকেই, যে তারা সুপ্রিম লিডার হিসেবে গ্রহণ করবে, আয়াতুল্লাহ হিসেবে গ্রহণ করবে। তো সেই জায়গা থেকে তাকে নেওয়া হয় এবং আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র, ঠিক আছে, সে হচ্ছে দ্বিতীয় পুত্র, সে এই পদে নিয়োগ প্রাপ্ত হয়। সাধারণত হচ্ছে কিন্তু এমনি ইসের ক্ষেত্রে মানে পিতার পরে পুত্র নিয়োগ দেওয়ার নিয়ম নাই, বা এটা দেওয়ার কারণে হালকা পাতলা কন্ট্রোভার্সিও হয়েছে, বাট স্টিল হচ্ছে তাকেই সর্বোচ্চ নেতা হিসেবে একসেপ্ট করে নেওয়া হয়েছে। এইখানে লাস্টলি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইরাকেও কিন্তু আয়াতুল্লাহ পদটা আছে। ঠিক আছে, ইরানের মতো ইরাকেও আয়াতুল্লাহ পদটা আছে, কিন্তু ইরাকের ক্ষেত্রে যে জিনিসটা হয় তাকে হচ্ছে জাস্ট ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসাবেই ধরা হয়। বাট হ্যাঁ, ইরাকের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ যদি হচ্ছে কোনো ধরনের কোনো ইয়ে দেয়, মানে বক্তব্য দেয় বা মন্তব্য দেয়, সেইটা হচ্ছে রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আর ইরানের ক্ষেত্রে হচ্ছে এই আয়াতুল্লাহ পদের মানুষকে ডিরেক্ট হচ্ছে সুপ্রিম লিডার হিসেবে গ্রহণ করা হয় এবং সে সরাসরি রাজনীতি, প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই শর্ট আমাদের সাম্প্রতিক জিকের ক্লাস, ইরান ইসরায়েল এবং আমেরিকার মাঝখানে যে সংঘাত, সেই সংঘাত নিয়ে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসলে তোমরা অবভিয়াসলি পারবে, এবং এইখানে যতখানি ইনফরমেশন দেখানো হয়েছে এর বাইরে থেকে জীবনেও কোয়েশ্চেন আসবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। হোপফুলি সামনের কোনো ক্লাসে আমি জুলকারনাইন তোমাদের সাথে আসবো সাম্প্রতিক জিকে বা অন্যান্য জিকে নিয়ে আলোচনা করতে। খোদা হাফেজ।